আসসালামু আলাইকুম। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মুখোমুখি আসিফ মাহমুদ ও রিজভী আহমেদ। হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন নিয়ে বোমা ফাটালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবশেষে জানা গেল কবে হবে জাতীয় নির্বাচন। এবার বিস্তারিত। শনিবার অমর একুশে বইমেলার উদ্বোধনে গিয়ে পতিত হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলার ছবি তুলে সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই পোস্টকে ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে ওই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। তিনি লেখেন, গতকাল ২১শে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেয়া উচিত বলে মনে করছি। ১. অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। ২. দীর্ঘ ১৫ বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেয়া, মানবতাবিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক। ৩. অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হল কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার করা। ৪. গণহত্যা, হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ এবং এর সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হল এসব অপরাধের বিচার করা। ৫. প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি, আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই। আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র এবং খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি, যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে। ৬. যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামব না। ৭. রুচির সংজ্ঞা কি? সুরুচি নির্ধারণ করে কে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুমজননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। এছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটি বাকস্বাধীনতা। ৮. আমার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা আছে। আমি খুব ভালো করেই জানি কিভাবে সম্মিলিতভাবে আমাদের স্মৃতি বিভ্রাট ঘটছে, কিভাবে আমরা আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন, কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন। আমরা এটি ঘটতে দেব না। আমরা একজন সোশিওপ্যাথকে সোশিওপ্যাথ বলবো, আমরা একজন গণহত্যাকারীকে গণহত্যাকারী বলবো। ৯. গণ অভ্যুত্থানের ৬ মাস পার হলেও আওয়ামী লীগ এখনও ডিনায়ালে আছে, এখনও তাদের কৃতকর্ম অস্বীকার করছে। দলটির সমর্থক নেতা, আওয়ামীপন্থী সাংবাদিক, এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনায়ালে আছে। তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে। তাদের বয়ানে তারাই ভুক্তভোগী, আর পুলিশের কোনো দায় নেই। ১০. সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই না। এটি ওয়ার অন টেরর এর ন্যারেটিভ, যা আওয়ামী লীগ ২০০৭ সাল থেকে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূল মন্ত্র। আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। ১১. এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পটিকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে, অন্যথায় আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সাথে আচরণ করা হয়েছিল।
12, আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রোল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রোল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। রোববার সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরকারের এই উপদেষ্টা বলেন, ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে। খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে শহরের জন্য রোল মডেল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন, সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন। সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। তিনি আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন। রিজভী প্রশ্ন রেখে বলেন, আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না? আইন শৃঙ্খলার অবনতি নিয়ে আমরা কথা বলতে পারবো না? নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না? তিনি বলেন, এখনও বাজার সিন্ডিকেট সক্রিয়। সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না। আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না। দেশে চুরি ডাকাতি ও হত্যা বেড়ে গেছে। দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই আগামী দিনের গণতন্ত্রের বিকাশ, সত্যিকার মুক্ত পরিবেশ যেখানে নির্ভয়ে কথা বলা যাবে, সভা সমাবেশ করা যাবে। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, এমন সংস্কার করতে হবে আর কোনোদিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, একটি ভালো এবং সুষ্ঠু ভোটের পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নেই এবারের ভোটার তালিকাটি আমরা হালনাগাদ করব। বাড়ি বাড়ি যাওয়ার বাধ্যবাধকতা নেই এবং ভবিষ্যতে আর কখনো বাড়ি বাড়ি যাব কিনা আমরা জানি না, কারণ এই সেবাটি সারা বছর সবসময় উন্মুক্ত। সোমবার বেলা 11টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোটের তারিখ নিয়ে ইসি বলেন, নির্বাচনের সময়টা আসলে নির্বাচন কমিশনের হাতে নেই। তবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে একটা মোটামুটি ধারণা পাই। তিনি বলেছিলেন, সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সে পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রম আরও একটু এক্সটেন্ডেড করতে দেয়া হয় তাহলে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই সময়টা সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ ভূঁইয়া ভোটারদের ব্যাপারে বলেন, যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা এবং যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি, এটাই সমস্যা। বর্তমান পদ্ধতিতে কিন্তু ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নেই, কারণ এটা একটা ডাটাবেজের মাধ্যমে সেন্ট্রালি কন্ট্রোলড করা হয়, ক্রস চেক করা হয়। মূল সমস্যা হয় যখন মৃত ব্যক্তিদের যথাযথভাবে বাদ দিতে না পারি। এটা যে পুরোটাই প্রতারণামূলক তাও নয়। আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদ দেবে। এটা আমাদের সামাজিক বাস্তবতা। সম্প্রতি বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা বাড়ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন তারা। এবার সেই সব বিদেশি নাগরিকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সরকার। বিদেশি নাগরিকদের ব্যাপারে করণীয় কি হবে সে বিষয়ে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে। 11 সদস্য বিশিষ্ট এই কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের
বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এই কমিটি। গঠিত কমিটি এ সংক্রান্ত বিষয়ের উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে এবং প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে 31 জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্থতা দান করুন। পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছেন বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি কি আপনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত? আপনার হাতে কি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে? যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে এক্ষুনি আপনি ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ ইনস্টল করুন। এই অ্যাপ যদি চালু রাখেন তাহলে নিরাপত্তার ক্ষেত্রে অনেক তথ্য পাবেন। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন, আপনাকে কেউ আক্রমণ করলো কিনা, আপনি শত্রুর মাধ্যমে চিহ্নিত হচ্ছেন কিনা, কেউ আপনাকে ফলো করছে কিনা, এই সব ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করে আপনি কার্যকর সুবিধাদি পাবেন। সুতরাং আজ থেকে ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ ব্যবহার করুন এবং ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে থাকুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। রোববার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য। গত 26 ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী লামা নাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছে অ্যাটর্নি জেনারেল দপ্তর। সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে। এর আগে লামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত 26 ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। 2020 সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেলের বরাবর দেয়া চিঠিতে জানিয়েছিলেন লাজিমি। যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হল স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন এবং আদালতে না আসার হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা। নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেনিয়ামিন ও সারা নেতানিয়াহু। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।